কেন আমার বাবাকে দিতেছেন ওরা? এখন তো খুনি হাসিনাও নাই যে ওরা আটকে রাখছে, এখন কেন আমার বাবাকে এখনো এইভাবে আটকে রাখছে? গত 5ই আগস্টের সরকার পতনের পর থেকে অনেকে ফিরেছে শুনে আশায় বুক বাঁধে হৃদি। তবুও বাবা আর ফেরে না। বুঝে উঠতে পারে না কি করবে সে, জীবনটা কোন পথে এগোবে। বাবা কি ফিরবে? মানুষের মৃত্যু হলে তীব্র গভীর শোকের পর পরিবার এক পর্যায়ে মেনে নেয়, শান্ত হয়, সমাধিতে যায়, স্মরণ করে। পরিবার জানে মানুষটি আর কখনোই ফিরে আসবে না, কিন্তু গুম হওয়া মানুষটির স্ত্রী জানে না সে ফিরবে কিনা, সন্তান জানে না সে পিতৃহারা কিনা। বাবা কই এটা তো আমি জানি না। এই ছবিটা যখন দেখি তখন ভাবি, এখন যদি আমার বাবাটা আমার সাথে থাকতো, আমার বাবাটা এখন দেখতে কেমন এটাও আমি জানি না। আমার ভাই তো আমার বাবাকে দেখেই নাই। 11 বছর ধরে গুম হয়ে যাওয়া মানুষটিকে ফেরত পাওয়ার আকুতি তাদের চোখে মুখে। এখনো ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন এই পরিবারের সদস্যরা, যাদের দিন, মাস, বছর কাটে অনিশ্চয়তায়, আশা নিরাশার দোলাচলে আর দোদুল্যমানতায়। তো এখন পর্যন্ত আমরা কোনো খোঁজ খবর পাইলাম না। 11টা বছর 5ই আগস্টের পরে ভাবছি দেশ স্বাধীন হয়েছে, আমরা হয়তো স্বাধীন হয়েছি, কিন্তু আমরা স্বাধীন হই নাই। আমাদের লোকগুলো ফিরে আসে রে। এখন নতুন সরকার আসছে, এখন তারাও বলে এই সেই র্যাব হেডকোয়ার্টারে লেখা পাইছে আই লাভ মাই ফ্যামিলি, র্যাব হেডকোয়ার্টারে পারভেজের নামও পাইছে, কিন্তু আমাদের লোকগুলো কেন দেখার? আমাদের নিয়ে যাক, আমরা ওই জায়গাটা ছুঁয়ে দেখতে চাই। ছোটবেলায় বাবাকে কে বা কারা তুলে নিয়ে যায়। এতদিন স্মৃতি হাতড়েও বাবার কথা মনে করতে না পারা শিশু হৃদি এখন কিশোরী। বাবাকে নিজ চোখে শুধু একবার দেখতে চায় সে। বাবা থাকলে সবই হইতো। বাবা থাকলে আমি বাবা থাকার আদরটা পেতাম, বাবার সাথে আমি স্কুলে যেতে পারতাম, বাবার সাথে আমি এক একটা ঈদ করতে পারতাম, বাবার সাথে আমি ইফতার করতে পারতাম। বাবা থাকলে সব আমি করতে পারতাম। আমার বাবাকে আমি নিজ চোখে দেখতে পারতাম। 2013 সালের 7ই ডিসেম্বর সকাল 10টায় বাসা থেকে বের হয় কাজী ফরহাদ। তারপর থেকে আর ঘরে ফেরা হয়নি তার। ভাইয়ের ছবির ধুলো পরিষ্কার করতে থাকা খুরশিদা আক্তারও আশায় বুক বাঁধেন 5ই আগস্টের পর ফিরবে তার ভাই। নতুন সরকার যে আসছে তার কাছে আমার বিনতিভাবে অনুরোধ, আপনাদের মিডিয়াদের মাধ্যমে আমাদেরকে একটা গুম পরিবার, আমরা যারা সবাই অপেক্ষায় বসে আছি, আমাদেরকে একটা খোঁজ দিন। আমার ভাই আরও অনেকের সন্তান কোথায় আছে, কিভাবে আছে, আমরা ফেরত চাই, আর কিচ্ছু চাই না আমরা। একই দিনে নিখোঁজ হন সাবেক সবুজবাগ থানা ছাত্রদল সভাপতি মাহবুব হাসান সুজন। সাম্প্রতিককালে সরকার পরিবর্তন এবং আয়নাঘর থেকে ফিরে আসা কিছু ভুক্তভোগীর অভিজ্ঞতা শুনে তার সহধর্মিণী তানজিনা আক্তারের মনেও করেছে নতুন আশার সঞ্চার। আমিও আশা করি ও ফিরবে, আশায় তো আছি, এত বছর তো আশায় নিয়েই বসে আছি যে এই ক্ষমতা চেঞ্জ হইলে বা সরকার পরিবর্তন হইলে ওরকম একটা খবর পাবো, আসবে, আর যারা এরকম করছে ওদের বিচার পাবো। সুজনের বাবাও অনেক আশা নিয়েছিলেন, তার প্রত্যাশা ছিল ছেলে ঘরে ফিরবে। আমরা তো খুব আশা করছিলাম যে ছেলে ফিরে আসবে, যে হয়তো কোথাও আটকে রাখছে, এখন যদি গুমের অবস্থা থেকে তো যখন লোকজন ফিরিয়ে আসতেছে দেখলাম, তখন আমরাও খুব আশা ছিলাম যে আসবে। কিন্তু এই যে তো অনেক দিন হয়ে গেল, কিন্তু আমাদের সাথে কোনো কেউ কোনো যোগাযোগও করে না। কোন কমিশন এসে শুনলাম, কোন কমিশনের লোকেরাও কেউ যোগাযোগ করে না, ছেলেও আসে না। তা আমাদের আশা কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছিল। সম্প্রতি নির্যাতনের ভয়াবহ বর্ণনার খবর উঠে এসেছে গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় গুম সম্পর্কিত তদন্ত কমিশন, যেখানে উঠে এসেছে ভয়াবহ নির্যাতনের তথ্য। জড়িত রয়েছে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার নাম। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারপরে ডিবি, তারপরে ডিজিএফআই, এনএসআই, এরা সবাই সক্রিয় ছিল। এটি হচ্ছে নির্যাতনের যে ভয়াবহ বর্ণনা আমরা পাচ্ছি, যে সমস্ত ভিকটিম ওই বন্দি অবস্থা থেকে মুক্তি পেয়েছেন তাদের মাধ্যমে, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে তাদের রাখার যে ব্যবস্থাটা, সেটা 3.5 ফিট, 4.5 ফিট, 5 ফিট এরকম জায়গায় সোজা, তার ভিতর আবার একটু পয়েন্ট নিষ্কাশনের ব্যবস্থাও আছে। তো আসলে 4 ফিটের বেশি জায়গাই পায় না একটা মানুষ ঘুমানোর জন্য।
স্যাঁতসেঁতে অন্ধকার, দিন আর রাত্রের পার্থক্য বোঝা যায় না। গণমাধ্যমে প্রচারিত কমিশনের তথ্য অনুযায়ী 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত গত 15 বছরে 1676টি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এদের মধ্যে কমিশন পর্যালোচনা করেছে 758টি অভিযোগ। অভিযোগের বিশ্লেষণে দেখা গেছে 2016 সালে সর্বোচ্চ 130টি গুমের ঘটনা ঘটেছে এবং 2024 সালে এখন পর্যন্ত 21টি অভিযোগ জমা পড়েছে। প্রথম হচ্ছে পুনর্বাসনের ব্যাপারটি সম্পূর্ণ নির্ভর করবে আদালত এবং সরকারের উপর। এই কাজটি তো একটা ন্যায্য বিচার যাতে তারা পায়, সেটার জন্যই তো এই কাজটি করা। যে দেশে মানুষের নিরাপত্তা নেই, একজন ভিকটিম বা একজন প্রত্যক্ষদর্শী তার কোনো আইনি প্রোটেকশন কিন্তু নাই। তবে আংশিক প্রকাশিত প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো নিখোঁজ ব্যক্তির বিষয়ে উল্লেখ করা হয়নি এবং প্রতিবেদন ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের সংগঠক ফারজানা ইসলাম। প্রত্যেকটা পরিবার যারা ওয়েট করে আছে, অপেক্ষা করে আছে এখন এই যে ট্রমাটা নিয়ে, যে তাদের আমার ভাইকে বা এরকম আরও যাদের ভাইরা আছে, সন্তানরা আছে, তাদেরকে এরকম সিক্রেট ডিটেনশন সেলে রাখা হচ্ছে, টর্চার করা হচ্ছে। আদৌ কতগুলো সিক্রেট ডিটেনশন সেল আছে এগুলা উন্মুক্ত করা, আমার মনে হয়, তারপর জানানো যে এইখানে কারা ছিল, সেই মানুষগুলা কোথায়, এবং তখনই কিন্তু রেসপন্সটা এই পরিবারগুলোর কাছে আসে। এবং দেশব্যাপী যে এত অনেক বড় একটা জনগোষ্ঠী এই ট্রমাটার মধ্যে, এই কষ্টটা আমি জানি না কমবে কিনা, বাট অ্যাটলিস্ট তথ্যটা তো যাবে, এবং তথ্যের ভিত্তিতে তখন কিন্তু আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে আগাতে পারি। এবং তখন এই অ্যালিগেশন যাদের এগেনস্টে, তাদের এগেনস্টে একটা পদক্ষেপ নেওয়া যায় এবং বিচার মানে একটা শাস্তি, যেটা ন্যায় বিচারের মাধ্যমে একটা শাস্তির জায়গায় আমরা দৃষ্টান্তমূলক জায়গায় যেতে পারি। পরবর্তীতে আর কেউ যেন এটা সাহস না করে এরকম একটা চরম মানবাধিকার লঙ্ঘনের কাজ করার। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী গুমের শিকারদের মধ্যে 73% আবার জীবিত ফিরে এসেছেন, তবে 27% এখনও নিখোঁজ। পূর্ণ প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলে অপরাধীরা সতর্ক হয়ে পালিয়ে যেতে পারে বলে গোপনীয়তার কথা জানান গুম কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান লিটন। যে পূর্ণাঙ্গ তথ্য যদি এখন প্রকাশ করা হয়, একটা হচ্ছে ভিকটিমরা আরো ভিকটিম হওয়ার সম্ভাবনা থাকে, আর একটা হচ্ছে প্রত্যক্ষদর্শী বা সাক্ষীদেরও নিরাপত্তার অভাব দেখা দেবে, এবং আরেকটি বিষয় হচ্ছে যারা সম্ভাব্য পারপেটর, মানে যারা সম্ভাব্য হত্যাকারী বলি বা নির্যাতনকারী বলি, তারা কিন্তু এই তথ্যের কারণে আগভাগে কিছু সিদ্ধান্ত নিতে পারবে, পালিয়ে যাওয়া বা প্রতিশোধ নেওয়া এই ধরনের। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।